আসলে ক্লান্ত লাগে সেই কাজটাই যে কাজটা আপনি আনন্দ পান না। আর আপনি যদি আনন্দ নিয়ে যে কাজই করবেন সে কাজেই মানে ক্লান্তিটা কম থাকে। ক্লান্তিটা আসে শরীরে কিন্তু মনে খুব কম আসে। কারণ আমার যাত্রাটা শুরু হয়েছিল একেবারেই শৈশব থেকে। মানে শৈশব কৈশোর থেকেই সংগঠক হিসেবে কাজ করছিলাম। আমাদের বাড়ি খুলনাতে। খুলনা একেবারেই সদরে আমাদের পাড়া মফস্বল পাড়ায় আমরা বড় হয়েছি। তো সেইখানে আমরা ছোটবেলাতেই ২১শে ফেব্রুয়ারি পালন, বিজয় দিবস করা, তারপর বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ছোট বাচ্চাদেরকে নিয়ে পড়ানো, এই কাজগুলো করছিলাম। তো সেই সাথে আমাদের যেটা মনে হয়েছিল আমার, যে আমার লেখাপড়ায় কিছু প্রতিবন্ধকতা ছিল যেহেতু আমি ফিজিক্যাল চ্যালেঞ্জ। বাবা পড়াতে চাননি বেশি দূর। তারপর মায়ের সহযোগিতায় নানানভাবে আমি পড়ালেখাটাকে কন্টিনিউ করেছি। আসলে আমরা তো সব দরিদ্র পরিবারের, ওই সময়টা ৯০ দশকে যারা বেড়ে উঠেছি তাদের অবস্থা খুব ভালো ছিল না। আর বাবা যেহেতু পড়ার ব্যাপারে একটু অনীহা ছিলেন, মা কিন্তু দেখা যেত যে অনেক ধরনের কাজ করতেন। আমার মা সেলাই কাজ করতেন। তো সেলাই কাজের এই যে বড় যে কি বলে ফ্রেমের মধ্যে সুতা দিয়ে বা কুচ কাটা দিয়ে কাজ, এগুলো আমি আম্মুর সাথে রাতে সহযোগিতা করতাম। তার পাশাপাশি হচ্ছে আহ, আমার যে অনেক খাতায় লিখতাম, আমি নিউজপ্রিন্ট খাতা ছিল তো। তো একসময় প্রথমে আমি পেন্সিল দিয়ে লিখতাম, মানে এটা খরচ বাঁচানোর জন্য। তার উপর আবার কলম দিয়ে লিখতাম। তো ওই খাতা দিয়ে আমার কাছে মনে হলো যে যে খাবার, আমি তো ঠোঙ্গা খুলে খুলে পড়ার অভ্যাস ছিল আমার। ধরেন যে এখানে একটা কাগজ পড়ে আছে, মুড়ি খেয়েছি, বা মুড়ি ঠোঙ্গাটা খুলে ওখানে কি লেখা, তখন তো আমরা পত্রিকা রাখতাম না, বা এরকম অনলাইনে অনেক কিছু তথ্য আমরা পেতাম না। আমি দেখা যেত মাসে একবার পুরনো পত্রিকা কিনে, যারা ওই যে ফেরি করে বেচে, সেইভাবে পত্রিকা পড়তাম। আর আমাদের পাড়ায় কোনো বইয়ের লাইব্রেরিও ছিল না। দেখা যেত ভাড়ায় বই পাওয়া যেত আমাদের ৭ রাস্তার মোড় বা ইকবালনগর স্কুলের কাছে। ৩ টাকা বা ২ টাকায় ভাড়ায় বই নিতাম। তো আব্বা দিত ২ টাকা টিফিনের টাকা। তো আজকে ১ টাকার বাদাম খেলে ওই ১ টাকা রেখে পরের দিনের আবার ১ টাকা, এভাবে ৩ দিনে ৩ টাকা জমিয়ে আমি একটা বই নিতাম। সেবার বই বা বঙ্কিমের বই, এ ধরনের বই ওখানে ভাড়া, পুরোনো বইগুলো ভাড়া পাওয়া যেত। তো যাই হোক, তখন আমার মাথায় কাজ করলো যে ঠোঙাটা কিভাবে বানানো, যে খুললে তো এটা বানানোর ব্যাপারটা বোঝা যায়। তো কাগজগুলো যদি আমি কেজি ধরে, আগে কিন্তু কেজি ধরে কাগজ বিক্রি হতো, এখনো হয়, খাতাগুলো। তো খাতাগুলো যখন আমি বিক্রি করছি, তার থেকে যখন ঠোঙার দাম বেশি হচ্ছে, আমাদের পাশে মুদির দোকান ছিল, ওনার সাথে কথা বলে তখন আইডিয়া হলো যে তখন ওই যে আটা জাল দিয়ে দুধ দিয়ে ওইভাবে বানানোর পর ওইটার দাম বেশি হতো। তো ধরেন ১ কেজি ঠোঙা বানালে যদি আমার ৫০ টাকা আসে বা ৩০ টাকা আসে, সেটা তো কাগজ মাত্র ৮ টাকা কেজি। তো ওইটা থেকে একটু বেশি না? তো ওইভাবে যখন ফাঁকে ফাঁকে সময় পেতাম, এভাবে আসলে আহ, দোকানগুলোতে দিতাম, ওই টাকা দিয়ে আমি আবার খাতা কিনতাম। যখন আমি এসএসসি পরীক্ষার্থী, তখন থেকে আমি পথ শিশুদের পড়ানোর কাজটা শুরু করি। আর বয়স্কদের পড়াতাম, মানে রাতের বেলা নিরক্ষর বয়স্কদের পড়াতাম। তাদের সহযোগিতায় দেখা যেত তাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া। তারা আহ, মানে ডিম বিক্রি করলে সেই টাকাটা গুনে নেওয়া, দুধ বিক্রি করলে সেটা গুনে নেওয়া, এই ধরনের কাজের সাথে ছোটবেলা থেকে যুক্ত থাকা এবং সেই মানবিক হয়ে ওঠার চেষ্টাটা করা। তারপর লেখালেখিটাও ক্লাস 4-এ যখন আমি পড়ি, তখন আমার ছোট বোনের নাম রাখার মধ্য দিয়ে আমার প্রথম ছড়া লেখা। এবং ছড়া লেখার পর সবাই যে উৎসাহ দিচ্ছিলেন, আমার সেজো মামা, তিনি আমাকে কোলে নিয়ে বলছিলেন আমাদের বাড়িতে কবির জন্ম হয়েছে। এই যে অ্যাপ্রোসিয়েশনটা, এবং আমার মা আমার লেখা প্রথম পড়তেন, তাদের সকলের অ্যাপ্রোসিয়েশনই মূলত আমার কাছে মনে হচ্ছে। এবং স্কুলের পত্রিকাতে প্রথম ক্লাস 4-এ আমার কবিতা ছাপা হয়, ইকরা পত্রিকাতে। আমি যে স্কুলে পড়তাম, ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এবং সেখান থেকে স্যাররাই আমাকে জনকণ্ঠে আমার কবিতা পাঠান শিশু পাতায়। তারপরে আমার লেখা ছাপা হয় টুকলুতে, ভারতের পত্রিকাতে। তারপর কচিকাঁচার মেলা যেখানে আছে, রোকনুজ্জামান দাদা ভাইয়ের পত্রিকাতে। তো সবকিছু মিলে যখন এই যে আমার শারীরিক প্রতিবন্ধকতার বাইরে যখন এসে আমি আমার সৃজনশীল চর্চাগুলো করছি এবং সকলে উৎসাহ দিচ্ছে, সেই জায়গাগুলোতে আমাকে আরো বেশি উদ্বুদ্ধ করেছে কাজ করতে। এর পরপরে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত হই। ওখানে তো একেবারে পুরোপুরি সংগঠক হিসেবে কাজ করি। রক্তদান কর্মসূচিতে যুক্ত হই বাঁধনে, এবং বাঁধনের বাইরেও যেসব রক্তদান কর্মসূচিগুলো চলতো। এভাবে করতে করতে দেখা যাচ্ছে যে ১৮ বছরের প্রথম জন্মদিনে আমি আমারকে ভেবেছি যে আমার জন্মদিনটা পালন করব আমি রক্তদানের মধ্য দিয়ে। তো হ্যাঁ, তো
তো সেই যে করলাম, এরপরে হচ্ছে আগে টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে জরুরি রক্ত প্রয়োজন এরকম দেখে দেখে আমি চলে যেতাম। এই করতে করতে প্রায় 58 বারের উপরে রক্ত দেওয়া হয়েছে, এবং বাঁধন আমাকে সংবর্ধনা দিয়েছে। এই যে ছোট ছোট কাজগুলো আসলে আমাকে তৈরি করেছে। যেমন আমার খুব একবার ইচ্ছে হলো যে সব বাড়ির উঠোনে গিয়ে ফলদ গাছ লাগাবো, ফলের গাছ। ফল এখন আমাদের কিনে খেতে হয়, ফরমালিন থাকে, তাহলে ওখানে পাখিরাও আসবে, ফলও হবে। তো আমরা কয়েক বন্ধু মিলে ভ্যানে করে গাছ কিনে নিয়ে বিভিন্ন বাড়ির উঠানে উঠানে আমরা গাছ লাগালাম। আবার মনে হলো যে রিক্সা যারা চালায় ছোট ছোট বাচ্চা, তাদেরকে আমি পড়াবো। সেই পড়ানোর জায়গাটা করলাম কি, যে আমরা সব বন্ধুরা মিলে টাকা জমিয়ে ওকে বই কিনে দিই, একজন একজন করে বাচ্চা, মানে অনেককে তো আমরা পারবো না। এইভাবে আসলে আমার সাংগঠনিক এবং লেখালেখির কাজটা এবং ভ্রমণ যুক্ত হয়েছিল আমার সাথে। প্রথম হচ্ছে যে আমি বইয়ে পড়েছিলাম যে জ্ঞান অর্জন দুই ভাবে হয়, একটি বই পড়া আর একটি ভ্রমণের মধ্য দিয়ে। তো বই পড়াটা তো শুরু হয়েছিল একেবারেই ছোটবেলায় মার হাত দিয়ে, তারপর আব্দুল্লাহ আবু সাইদ স্যারের মানে স্কুল কর্মসূচি, কলেজ কর্মসূচি এবং পাঠচক্র সবকিছুতেই যুক্ত থাকার কারণে বইটা কখনোই ছাড়া হয়নি। তো এই শিখতে শিখতে মনে হলো ভ্রমণ আমি কিভাবে করব। প্রথম ভ্রমণ হচ্ছে নানা বাড়ি যাওয়া আসা, এগুলোর মধ্য দিয়ে আমার প্রথম বের হনো হয় এসএসসি পরীক্ষার পরে, এবং তখন যমুনা সেতুর কাজ বোধহয় শেষ হলো। ওই সময় আমি একা একা প্রথম ঢাকার বাইরে যাই, সেটা 1998 সাল, মানে ভ্রমণে যাই। এরপরে আমি শিলংয়ে স্যারের সাথে গিয়েছি, পাহাড়ে গিয়েছি, সমুদ্রে গিয়েছি। তারপরে মনে হলো যে না, আমি আর একটু অ্যাভিড হিসেবে ট্রাভেলটা করব। তখন আমি প্রত্যন্ত জায়গাগুলোতে খুঁজতে শুরু করলাম, এবং যে জায়গাগুলো গন্তব্য নয় ভ্রমণের, কিন্তু গন্তব্য তৈরি করা যায় এমন জায়গাগুলোতে ভ্রমণ শুরু করলাম। আসলে হয়েছে কি, ফিজিক্যাল চ্যালেঞ্জ ব্যাপারটা আমাকে কখনোই পীড়া দেয় নাই। কেন? কারণ আমি 12 বছর যখন আমার বয়স, তখনই আমি মা বাবাকে বলেছিলাম আর ট্রিটমেন্ট করবো না, যেহেতু অপারেশন, কবিরাজি চিকিৎসা, তারপরে অ্যালোপ্যাথি চিকিৎসা, যেহেতু পলিও হয়েছে আমার ডান পায়ে পলিও, তো একটা পা আমার ক্রাচ ইউজ করতে হয়, এখন হুইল চেয়ারও মাঝে মাঝে ইউজ করতে হয়। তো ওই সময়টা যেটা ছিল যে আমি এটার জন্য মা বলেছিলেন যে আমার মেয়ে কখনো খেলে মানে পাবে না, প্লেট বাসন যে খেলায় উপহার দেয়, ওটা আম্মা একদিন আফসোস করছিলেন। তখন আমার মনে হলো যে প্লেট বাসন তো আমি খেলে পাবো না, তাহলে কি করলে আমি অন্য কোনো গিফট পাবো। বা তখন আমার মনে হলো কবিতা, গান, রচনা প্রতিযোগিতা, এগুলো তো মানে হয়, তাহলে এগুলোতে কি দেয়, বই দেয়। তো অনেক বই পেয়েছিলাম, কিন্তু আমার আফসোস ছিল যে আমি প্লেট বাসন কখনো পাইনি। তো আমার অফিসে একবার পিলো পাসিং খেলা হলো, তখন আমি মানে পিলো খেলায় যেহেতু বসে বসে খেলা, তো ওই সময় ডিনার সেট পেয়েছিলাম, ওটা আম্মাকে গিফট করেছিলাম যে এই নাও তোমার প্লেট বাসন। তো এই যে মা আমাকে যে মানে বলেছিলেন যে তুমি আলাদা নও, মানে আমার জন্য আলাদা কখনো বাথরুম তৈরি হয় নাই, বা আমার জন্য আলাদা, আমার অন্য ভাই বোনকে যেভাবে বড় করেছেন মা, সেভাবেই আমাকে বড় করেছেন। স্কুলেও আমি দেখা গেছে 2 ক্লাস নেমে হেঁটেই যাচ্ছি। এই যে আলাদা ট্রিটমেন্ট দেন নাই, সেজন্য আমি সাহসী হয়েছি এবং ভুলে গেছি যে আমার কিছু অসুবিধা আছে। এবং আমার খুব কাছের মানুষ, আমি একসাথে হাঁটতে শুরু করলে তারা অনেক দূর এগিয়ে যায়, যে আমি যে পিছনে পড়ে গেছি ওদের মনে থাকে না। তো ওরাই বলে যে আরে আমি তো ভুলে গেছি যে তোর এই সমস্যা আছে, মানে এত বেশি এটাকে ভুলে গেছিলাম যে এটা নিয়ে কথা বললে তখন মনে হয় ও আচ্ছা আমার কোনো সমস্যা আছে, এই ব্যাপারটা কাজ করে আর কি। তো যখন আমাকে ডিসেবল কার্ড দেওয়ার কথা বললো, আমার অফিস বললো যে এরকম একটা অনুষ্ঠান আছে, যে আপনি, তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন নাজমুল হুদা, বিএনপির সময়। তো আমি তো আর জানি না প্রোগ্রামটাকে, আমি প্রোগ্রামে গেছি, তো ওখানে আমাকে যাতায়াতের জন্য একটা যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটা কার্ড দিল, ওখানে লেখা যে শুধুমাত্র অক্ষম ব্যক্তিদের জন্য। তখন মুজাহিদও ছিল স্টেজে। আমি তো অফিস থেকে আমাকে পাঠিয়েছে যে ডিসেবল যদি কেউ থাকে পাঠাতে। তো আমি তখন ওনাদের কিন্তু কার্ডটা ফেরত দিয়েছিলাম। ওই কার্ডটা হচ্ছে আপনি সারা বাংলাদেশে ফ্রি চলতে পারবেন। তো ওখানে যেহেতু অক্ষম ছিল, আমি তো আসলে অক্ষম না, আমি অন্যভাবে সক্ষম, আমাকে ডিসেবল না বলে ডিফারেন্টেবল বলা যায়, যে আমি এভাবে নয় ওভাবে সক্ষম। তো যার কারণে ওনারা খুব মাইন্ড করেছিলেন মন্ত্রী, যে তারপরে বুঝেছিলেন যে আমি কেন এটা, কারণ আমি তখন চাকরি করছি, আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, আমি কেন এই কার্ডটা নিব। তো এই যে এটা সুবিধা না নিয়ে, এটা যে কোনো প্রতিবন্ধকতা না, এটা কোনো করুণার ব্যাপার না, এটা আমার একটা অসুবিধা। যে অসুবিধা অনেকের, কেউ হয়তো সে ভালো করে কথা বলতে পারে না, এটাও তো তার একটা অসুবিধা। কেউ হয়তো তার মেন্টাল গ্রোথ হয়নি, এটাও তার একটা অসুবিধা। তো অসুবিধাগুলো তো আমাদের সমাজে আছেই।
এই কারণে এই ব্যাপারটাকে যেহেতু আমি ওভারকাম করতে পেরেছি, যার কারণে এটাকে যদি সামনে বড় করে তুলে ধরা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, এটা অবশ্য করে কেন, কারণ বাধার সম্মুখীন তো অনেকেই হয়েছে। একে তো হচ্ছে নারী আর বা ফিজিক্যাল চ্যালেঞ্জ। তো একটি উদাহরণ দিয়ে, আমি লালনের মেলায় গিয়েছিলাম। তো ওইখানে তো অনেক প্রগতিশীল মানুষরাই আসেন, এবং কুষ্টিয়াতে তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। তো তখন কুষ্টিয়াতে ঘোরাঘুরি করার পর মেলার মধ্যে অনেক ভিড় ছিল। তখন আমি কমেন্ট শুনেছি যে আহ, এই কি ন্যাংরার আবার ঘোরার ইচ্ছা হয়েছে। হ্যাঁ, তো আরেকটা জায়গায় হচ্ছে বান্দরবনে, তখন আমরা বৈশাখী প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানেও কিন্তু পাহাড়ি লোক নয়, বাইরের যারা সাধারণ আমাদের বাঙালি যারা, তারা কিন্তু কমেন্ট ছুড়ে দিয়েছিল যে এত কষ্ট করে আইতে হইব কেন বা আসতে হবে কেন, এই ধরনের যে কথা। এবং যখন আমরা গাড়িতে বসি, যখন বাসে বসি, তখন সামনের সিট বা পাশের সিট থেকে পায়ে পায়ে লাগানোর চেষ্টা করা হয় যখন একা দেখে। এবং দেখা যায় যে যখন বিশ্রামের সময় মানে বিরতি দেয় গাড়িগুলোতে, তখন নামার পরে যখন একা মেয়ে দেখে, তখন অফার করে চা বা কফি, মানে উছিলা খুঁজে কথা বলার চেষ্টা করা। এই ধরনের বিষয়গুলো তো ঘটেই। রিমাল যখন শুরু হলে এরকম ভাবে 40 ঘন্টা 48 ঘন্টা ব্যাপী ঝড়, সুন্দরবন কেন, বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে খুবই কম। এবং যেটা হয় জানবেন যে ওখানে বাঁধ দেওয়া, বাঁধের ভেতরে গ্রামগুলো, আগে তো বাঁধ ছিল না, বাঁধ দেওয়ার কারণে কিন্তু পানিও আটকে যায়। আবার বাঁধ ভেঙে গেলে ওই পানিটা ভিতরে ঢুকেও যায়। তো ঝড় তো হলো, ঝড়ে তো অনেক চাল ঘর ভেঙে গেছে অনেকের, কিন্তু তার চেয়ে বড় সমস্যা জলোচ্ছ্বাসে পানি ঢুকে যাওয়া। এবং লবণ পানিটা, তারা যে মিঠা পানির পুকুরটা গ্রাম সাইডে, সেই পুকুরের মধ্যে কিন্তু লবণ পানি ঢুকে গেছে, যার ফলে খাবার পানির অভাব সংকট দেখা গেছে। এবং এর ফলে প্রচন্ড পরিমাণে সবাই অসুস্থ হতে শুরু করেছে এখন বর্তমানে। এর বাইরে যেটা হলো যে এখন আমরা কিছু সাহায্য তুলে হয়তো কারো কারো ঘরের জন্য দিয়েছি, যেমন বটবুনিয়া, তারপরে আপনার কৈলাসগঞ্জ, বানিশান্তি ইউনিয়নের মধ্যে আরো যৌনপল্লীটার অবস্থা খুবই খারাপ, ওটা আমরা কিছুই করতে পারিনি। ওটা সরকারের বা অন্যদের দৃষ্টি আকর্ষণ করছি, যৌনপল্লীটা ভেঙে গেছে। তারা কিন্তু ওই রাতে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে খুব করে, তারা ফিরে এসে কিন্তু তাদের ঘরকে পায়নি। তো এই জায়গাগুলো যদি সবাই একটু যান বা দেখেন তাদের অবস্থাটা, এবং এখনো বাঁধের উপরে অনেকেই বসবাস করছেন, যে তার ছোট্ট ভিটেটুকু পানিতে ভেঙে গেছে বা নিয়ে গেছে। এই জায়গাগুলো আমরা চেষ্টা করছি, কারণ আমাদের সামর্থ্য তো কম। আমাদের সামর্থ্য কম বলতে আমি তো একাই, আর আমার সাথে কিছু মানুষ আছেন যারা আমার ফেসবুকে বন্ধু বা অন্যভাবে বন্ধু, তারা কিন্তু টুকটাক আমাকে সহযোগিতা করেছেন। তার বাইরে আমার নিজের থেকে যতটুকু পারা যায়। কিন্তু যদি কোনো সংগঠন এগিয়ে আসে বা প্রতিষ্ঠান এগিয়ে আসে, অথবা সরকার এগিয়ে যায়, সরকার কিছু সহযোগিতা করছেন, কিন্তু মানুষ তো অনেক বেশি। বার্তাটা এটাই যে পলিও, আমি বোধহয় শেষ পেশেন্ট আমার কাছে মনে হয়, বা হাতে গোনা আরো 2-1 জন থাকতে পারে। আমার 82-তে আমার জন্ম, 83-তে আমার পলিওটা ধরা পড়ে। তো পলিও যখন হয় তখন তো ধরেন একটা পা বা একটা হাত, কোনো একটা কিছু অঙ্গহানি হয়। তার অঙ্গহানি হবার পরে যেমন আমি যেটা ফেস করছি, সবচেয়ে বড় ব্যাপার যে আমার কাছে মনে হচ্ছে এটা কোনো ব্যাপার না। কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে আমি ওভারকাম করেছি, কিন্তু আসলে কি করেছি? করিনি। কারণ আমার যখন 30 বছর হলো, 30 বছরের পর থেকে কিন্তু আমার শুরু হলো পোস্ট পলিও সিনড্রোম। এটাকে বলা হয় পিপিএস। এটা নিয়ে এখন সারা পৃথিবীর মানুষ কাজ করছে, যেহেতু পলিওটা অনেকটা মহামারীটা দূরে সরিয়ে দিতে পেরেছে। কিন্তু পিপিএস কিন্তু আপনার পুরো শরীরকে, আপনার নিউরনকে, যেমন আমার এখন স্পন্ডালাইসিস, আমার অস্টিওপ্রোসিস, আর্থ্রাইটিস, এবং আপনার নিউরন জটিল, নার্ভ জটিত জটিলতা, স্টোমাকের সমস্যা, ফুসফুসের জটিলতা, এই ধরনের নানা রকম পিপিএস এর কিন্তু আক্রমণ আছে। তো পলিও মানে শুধুমাত্র একটি অঙ্গহানি হবে তা কিন্তু নয়। আপনার পুরো, যেমন আমার হাতের কোষিকাগুলোর যে জেলগুলো, ওগুলো শুকিয়ে যাচ্ছে, আমার নার্ভের প্রবলেম হচ্ছে, একেবারে ক্যান্সারের চেয়েতেও ভয়ঙ্কর কিন্তু পলিও। মানে ক্যান্সারের জন্য আমরা অনেক সচেতন, কিন্তু পলিওর জন্য সচেতন না। এটা যে কতখানি একটা অঙ্গকেই শুধু সে করে না, আপনাকে একেবারে জের বাড়া করে দেবে, যেমন আমাকে করছে। তো আমার মনোবল আছে, আমি হয়তো বা এড়িয়ে গেছি বা এগিয়ে গেছি, কিন্তু ম্যাক্সিমাম তো আসলে মনোবল থাকলো। আমার এখন শরীর খারাপ, আমার মনোবল দিয়ে কি হবে? যেমন আমার বাম পায়ে পলিওটা আবার আক্রমণ করেছে, এখন কিন্তু বাম পায়ে আমার বল নেই, আমার ডান পাটা তো খারাপই। তো
তো এরকম আপনার শরীরটাই যদি ঠিক না থাকে, সবল না থাকেন, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। সেই জন্য ছোটবেলা থেকে বাবা মার অবশ্যই সচেতনতার সাথে পলিও খাওয়াতে হবে। এবং আমার যখন এটা হয়, আমার মা কিন্তু তার বাড়িতে একটা পলিও সেন্টার আছেন, তিনি পলিও খাওয়ান তার ঘরেই বসে, মানে সরকারিভাবেই দিয়ে যায়, কিন্তু সে এটা কিন্তু কন্টিনিউ করছে সেই 90s থেকেই। তো আমার কাছে মনে হচ্ছে যে, মনে হওয়া না, এটা আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি, পলিওটা অবশ্যই সকলে নিবেন, টিকা বা পলিও খাওয়ানোর ব্যাপারটা সচেতন থাকবেন।